দেন দেন। ওকে ঠিক ওকে আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আসপেক্ট সিরিজের পক্ষ থেকে। একটা লং সময় পর আবারও চলে আসলাম আপনাদের সঙ্গে। ঈদের পর, ঈদ উল ফিতরের পর আজকে আবারও আরেকটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছে। আপনারা জানেন আসপেক্ট সিরিজ আপনারা যারা আমাদের নার্সিং ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থী আছেন তাদের জন্য নিয়মিত ফ্রি ক্লাসের আয়োজন করে থাকে। এটা শুধুমাত্র নার্সিং ভর্তি ইচ্ছুক যে পরীক্ষার্থী আছে শুধুমাত্র যে তাদের জন্য আমরা আয়োজন করে থাকি বিষয়টা এমন না। আমাদের এখানে আপনি এখন কিন্তু একটু আগে কিন্তু গুচ্ছের যারা পরীক্ষা দিবে বিজ্ঞান ইউনিটে স্পেশালি তাদের জন্য জীববিজ্ঞান ক্লাস হচ্ছিল। তার আগে আপনারা হয়তো বাংলা ইংলিশ বিভিন্ন সাবজেক্টের বুয়েটের বলেন, বুয়েটের অ্যাডমিশন বলেন, মেডিকেল বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আসপেক্ট সিরিজ সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করে শিক্ষার্থীদেরকে সহযোগিতা করার। যে সকল শিক্ষার্থী আসলে পাঠ্য বইকে সহজ করার প্রয়াসকে সামনে রেখে আসলে আসপেক্ট সিরিজের যাত্রা শুরু এবং গুটি গুটি পায়ে আজকে কিন্তু এই জায়গাটা এসে পৌঁছেছে এবং আপনাদের দয়া বা আপনাদের আসছে দোয়া এবং ভালোবাসা আসলে আসপেক্ট সিরিজ এগিয়ে যাচ্ছে। সো যাই হোক, আসপেক্ট সিরিজের আজকে আরেকটা নতুন ক্লাস যেখানে আছে আমরা আজকে আলোচনা করবো হচ্ছে সাজেশনমূলক ক্লাস নিয়ে। আপনারা জানেন যে আমাদের নার্সিং যে ভর্তি পরীক্ষা সেটা কিন্তু 4 মে অনুষ্ঠিত হবে এবং 4 মে কিন্তু খুব বেশি দিন দূরে কিন্তু না, আজকে কিন্তু 18 তারিখ। দ্যাটস মিনস আপনি হিসাব করলে হয়তো ভাই দেখতে পারেন কতদিন হতে পারে, এখানে হয়তো 16 দিন, 16 অবশ্য বলবো না, 15 দিন বলবো, কারণ 14 তারিখ আপনাকে বাদ দিতে হবে। সো আমরা 15 দিনের আছে আর মাত্র আমাদের কাছে 15টা দিন বাকি আছে এবং এই 15টা দিনে আসলে আপনাকে এমন অবস্থা না যে আমি আপনাকে অক্কা থেকে মক্কায় পাঠাতে পারবো, বাট এই 15টা দিনের পড়াশোনার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। শেষ মুহূর্তের পড়াশোনা আপনি কিভাবে করবেন, শেষ মুহূর্তের পড়াশোনার আসলে স্টাইলটা কিরকম হবে, এই শেষ মুহূর্তে আসলে কোনটা বেশি বেশি করে আপনাকে পড়াশোনা করতে হবে বা কোন জিনিসগুলো আপনাকে ব্যবহার করতে হবে সেটা কিন্তু আলোচনা করতে হবে। সো আপনারা জানেন যে আমাদের যে সাবজেক্টগুলো আছে, যে পড়াশোনা আছে, পড়াশোনার কথা যদি বলা হয় পৃথিবীতে আসলে পড়াশোনার কিন্তু কোনো শেষ নাই। পড়াশোনার কিন্তু শুরু আছে বাট শেষ কিন্তু নাই, অর্থাৎ জানার কিন্তু শেষ নাই। এজন্য কিন্তু কবি বলে গেছে যে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। তো এই জায়গায় কিন্তু প্রত্যেকটা জায়গাতেই কিন্তু শিকার আছে। রবীন্দ্রনাথের মতো মানুষ তিনি বলছেন আমি কিন্তু জ্ঞানের মাত্র নুড়িবালি কুড়াই। তো যাই হোক, আমরা কিন্তু আর সেই রকমই আমাদের জ্ঞান অর্জন করতে হয় এবং অনেক কিছু পড়ার আছে। তবে আমরা যেহেতু অ্যাডমিশন নামক একটা পরীক্ষা দিচ্ছি এবং অ্যাডমিশন নামক পরীক্ষাতে আমাদের একটা মার্ক তোলা লাগবে এবং আমাদের মূলত আছে অ্যাডমিশনে আমাদের মূল চান্স পাওয়াটা হচ্ছে আমাদের আছে ভাইটাল জিনিস। সো এই ভাইটাল জিনিসটাকে চান্স পাওয়ার জন্য আপনাদের এই শেষ মুহূর্তে কি করতে হবে, কিভাবে পড়াশোনা করবেন, এটা নিয়ে আজকে আমাদের কথাবার্তা হবে বা সাজেশন হবে। দ্যাটস মিনস আজকে আমরা সাজেশনমূলক ক্লাস করব এবং এই সাজেশনমূলক ক্লাসে আমরা বেসিক্যালি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাই আমরা সাধারণ জ্ঞান, আমরা যেটাকে জিকে বলে থাকি, সেই জিকে কোন টপিকগুলো পড়বেন। তো আমরা জিকের যে টপিকগুলো আছে সেই টপিকটাকে দুইটা ভাগে ভাগ করে আমরা আজকে আলোচনা করব। যে পার্টটা নিয়ে সেটা হচ্ছে বাংলাদেশ, এবং আমরা জানি যে এটা দুইটা পার্ট আছে, একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে আন্তর্জাতিক। একটা হচ্ছে বাংলাদেশ পার্ট থাকে এবং সেই সঙ্গে সঙ্গে থাকে কোনটা, আন্তর্জাতিক পার্ট। তো আমরা বেসিক্যালি আজকে যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাই আন্তর্জাতিক নিয়ে করব না, আজকে করব বাংলাদেশ পার্ট নিয়ে। এবং আমরা যেদিন আন্তর্জাতিক নিয়ে আলোচনা করব ওই দিন আমরা সাম্প্রতিক যে জিকে টপিকগুলো আছে সেই টপিকগুলোর কোনগুলো আপনারা পড়বেন, কোনগুলো আপনাদের পড়া লাগবে না, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভাই কথা হবে। সো দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছে আখি আক্তার যুক্ত হয়েছে, মালেয়া আহমেদ মায়া যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আপনারা যারা যুক্ত হয়েছেন তারা অবশ্যই যুক্ত হওয়ার পর আপনারা আপনার বন্ধুদেরকে বান্ধবীদেরকে মেনশন করতে পারেন এবং শেয়ার করতে পারেন ক্লাসগুলোতে। তো আমরা আজকে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি আজকে আমরা বাংলাদেশ পার্টটা নিয়ে আলোচনা করব। তো আমরা আলোচনা করার আগে আপনাদের সঙ্গে একটু কথা বলি, সেটা হচ্ছে আপনাদের শেষ মুহূর্তে পড়াশোনাটা আসলে কোন স্টাইলে আগাইতে হবে। তো মোটামুটি সবার কিন্তু প্রস্তুতি কিন্তু গুছাই ফেলেছেন, একেবারে গুছাই ফেলেছেন এবং শেষ মুমেন্টে অপেক্ষা করতেছেন। তো আমাদের আসলে শেষ মুমেন্টের প্রস্তুতিকে আরো বেশি শানিত করার জন্য যে কাজটা করতে হয় সেটা হচ্ছে বারবারই আছে প্রশ্ন পড়তে হয়। এবং আমি বারবার বলছিলাম যে আজকে আমি গতকালই আমার বোনের সঙ্গে কথা বলতেছিলাম, তো ওরও আছে এইচএসসি পরীক্ষা, তো ওরও বলতেছিলাম যে তুমি এখন আছে প্রত্যেকদিন প্রত্যেকটা সাবজেক্টে 2টা করে মডেল টেস্ট শেষ করো। তো আপনাদের ক্ষেত্রে সেম একই কথাটাই আমি বলবো। কোন কথাটা, সেটা হলো আপনারা এখন থেকে এই যে 15টা দিন আছে 15টা দিনকে টার্গেট রেখে প্রত্যেকদিন 2টা করে মডেল টেস্ট শেষ করবেন। মডেল টেস্ট শেষ করা মানে কি, 2টা মডেল টেস্ট শেষ করা মানে 30টা মডেল টেস্ট, 30টি মডেল টেস্ট মানে 3000 প্রশ্ন আপনি পুরো সমাধান করে যাচ্ছেন ব্যাখ্যা সহকারে। তার মানে আপনার ভুলের এমন কোনো জায়গা থাকবে না যে আপনি আর কোনো ভুল করার সে জায়গায় খুঁজে পাবেন না। এত পড়াশোনা করতে হবে যে ভুলের আর জায়গায় থাকবে না, এত প্রশ্ন আপনি পড়ে যাবেন। এবং আশাবাদী আমরা এই 3000 প্রশ্ন যদি আপনি পড়েন
তাহলে এখান থেকে আপনার কিন্তু ভাই প্রশ্ন কমন থাকবে। এখন ভাই এই 3000 প্রশ্ন আসলে আপনি পড়বেন কোন জায়গা থেকে? তো এটার জন্য আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে। তবে আমরা আসলে যেটা করছি, আমাদের যে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিচারদের সমন্বয়ে যে বই, সেটা হচ্ছে আসপেক্ট সিরিজের যে বই, আপনারা জানেন আমাদের কিন্তু মডেল টেস্ট আছে বাজারে, আপনারা গেলেই পাবেন। এই মডেল টেস্টগুলো কিন্তু আপনারা পড়তে পারেন, এবং এই মডেল টেস্টগুলো যদি শেষ করেন, আমরা কমপ্লিটলি আশাবাদী আপনাদের এখান থেকে 80 থেকে 90% প্রশ্ন আপনারা ইনশাল্লাহ কমন পাবেন, এবং 80 থেকে 90% প্রশ্ন ইনশাল্লাহ আপনারা কি পাবেন, কমন পাবেন। এবং এখান থেকে আপনারা যদি পান, মানে বাইরে থেকেও আসে, তাও দেখবেন যে কাছাকাছি, অর্থাৎ ওই জায়গা থেকে ওইভাবে না দিয়ে হয়তো ওই টপিক থেকে একটু ভিন্নভাবে মডিফাই করে আপনাদের প্রশ্নগুলো দেওয়া হয়েছে। এবং আমাদের যে মডেল টেস্ট আছে, মডেল টেস্টের সব থেকে বড় যে বিশেষত্বটা আপনাদেরকে আমরা অ্যাড করে দিয়েছি, সেটা হচ্ছে এই মডেল টেস্টে কিন্তু আমরা সাজেশন দিয়ে দিয়েছি, অর্থাৎ কোনটা আপনার 2 স্টার, কোনটা 3 স্টার, কোনটা 5 স্টার, এইভাবে কিন্তু আমাদের সাজেশন দেওয়া আছে। ঠিক একইভাবে আমাদের যে বিএসসি যেটা আছে, সেখানে কিন্তু 40টা মডেল টেস্ট আছে, আর এবং ডিপ্লোমাতে আমাদের আসপেক্ট সিরিজের ডিপ্লোমা যে মডেল টেস্টটা আছে, সেই মডেল টেস্টে 30টা মডেল টেস্ট দেওয়া আছে। তো আপনারা এই লাস্ট মোমেন্টে, আমাদের এখন আর নতুন কিছু পড়ানোর কিছু নাই, কারণ আপনাদের নতুন যা পড়াশোনা করা সেটা ঈদের আগেই শেষ করে দিয়ে গেছে বা শেষ হয়ে গেছে, আপনারা পড়ে ফেলছেন। এখন আপনাদের কি আছে, এখন হচ্ছে আপনি যে জ্ঞান অর্জন করেছেন, সেই জ্ঞান অর্জনটাকে এখন শানিত করতে হবে, অর্থাৎ ধার দিতে হবে, যে কিভাবে আসলে এই যে আমি যা জানছি এটাকে কিভাবে আছে ইউটিলাইজেশন করে কিভাবে ইভালুয়েশনে নেওয়া যায়, ইমপ্লিমেন্টেশন করে কিভাবে ইভালুয়েশনে যাইতে হবে। তো তার জন্য আপনাকে এখন হচ্ছে বেশি বেশি করে প্রশ্ন সলভ করতে হবে। তো তার জন্য আমাদের যে 2টা বই আছে, আপনারা এই 2টা বই দেখতে পারেন বাজারে যে, এবং আপনারা বাসায় বসে অর্ডার করতে পারেন। আমাদের যে বিএসসির যে বইটা আছে, সেই বিএসসির যে মডেল টেস্ট বইটা আছে, সেটার প্রাইস হচ্ছে ভাই 170 টাকা, এবং ডিপ্লোমা যে বইটা আছে সেইটার প্রাইস হচ্ছে ভাই 150 টাকা। 150 টাকা দিলে আপনি ঘরে বসে বইটা পেয়ে যাবেন, এবং 170 টাকা দিলে ঘরে বসে আমাদের এই বইগুলা কিন্তু পেয়ে যাবেন। সো আপনারা যারা আমাদের বিএসসি এবং ডিপ্লোমার যে শিক্ষার্থী ভাই এবং আপুরা আছেন, তারা আপনারা যারা পড়াশোনাকে আরো বেশি শানিত করতে চান, একটা সুন্দর জায়গায় নিজেকে নিশ্চিত করতে চান, তাদের জন্য বলবো এই শেষ মোমেন্টে প্রশ্ন সলভটাকে বেশি প্রায়োরিটি দিয়ে আপনারা এখন থেকে প্রিপারেশন আরো বেশি দুর্দান্তভাবে শুরু করে দেন। এবং প্রত্যেকদিন যদি আপনি প্রশ্ন সলভ করেন, প্রশ্ন যদি বুঝতে না পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্য সাপোর্টিভ যে আমাদের গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আপনারা কিন্তু ভাই জানাইতে পারবেন। ওকে, সো যারা আপনারা এখনো পর্যন্ত আসলে প্রিপারেশনটাকে আরো বেশি গোছানো করতে পারেন নাই, তাদের জন্য আমার এই পরামর্শটা থাকবে, এখন লাস্ট মোমেন্টে প্রশ্নগুলো সলভ করবেন। এরপরে আমি আপনাদের আরেকটা পরামর্শ দিব লাস্ট মোমেন্টের সাজেশন হিসেবে। আপনারা যারা আছেন, আপনারা বিএসসি যারা আছেন, বিএসসি, আমি আগে বিএসসি দের একটু পরামর্শ দিই, পরে আমি ডিপ্লোমার ভাই আপুদেরকে একটু পরামর্শ দিব। বিএসসির ভাই আপুদেরকে একটা পরামর্শ দিব, সেটা হচ্ছে ম্যাট কোশ্চেন, দ্যাটস মিনস মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে কোশ্চেনগুলো আছে, এটা যদি আপনি চিন্তা করেন 2015 সাল থেকে, যদি বেশি পারেন তা তো আরো ভালো, 2015 থেকে 2024 এই যে বছরগুলোতে, অর্থাৎ গত 10 বছর, গত 10 বছরের যে প্রশ্নগুলো আছে, স্পেশালি জিকে এবং ইংলিশ, জিকে প্লাস ইংলিশ, এই টপিকগুলা, ইংলিশ পারলে ফিজিক্সটাও অবশ্যই পড়বেন। ফিজিক্সের প্রশ্নটা মেডিকেলের তুলনামূলক একটু সহজ থাকে, যার কারণে ফিজিক্সটা একটু পড়তে পারেন। এবং এই যে 3টা সাবজেক্ট স্পেশালি ভালো করে পড়বেন, এবং বেশি ভালো হয় আপনি যদি এই 10টা বছরের 10টা যে প্রশ্ন আছে, অর্থাৎ 1000 প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, জিকে এবং ইংলিশ, প্রত্যেকটা প্রশ্ন আপনি ভালো করে ভাইয়া পড়ে যাবেন, এটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। দ্বিতীয় যে বিষয়টা আছে, সেটা হচ্ছে ভাইয়া নার্সিং অ্যাডমিশন টেস্ট, নেট নার্সিং অ্যাডমিশন টেস্টের বিগত বছরের যত প্রশ্ন আছে, বিগত সালের প্রশ্ন সব পড়ে যাবেন, এটা লাগবে ভাইয়া। বিগত সালের প্রশ্ন এটা ভাইয়া ভালো করে পড়ে যাবেন, ঠিক আছে ভাইয়া। এরপরে যেটা করবেন ভাইয়া, সেটা হচ্ছে ভাইয়া আপনি অবশ্যই বিসিএস এর প্রশ্নগুলো দেখবেন। এখন ভাই বিসিএস এর প্রশ্ন কিন্তু অনেক কঠিন হয়, সত্য কথা যেটা, অনেক কঠিন হয়। তবে কি করবেন, যেগুলো আপনার জন্য স্ট্যান্ডার্ড, এখন আপনি ইতিহাস ঐতিহ্য পড়তে তো যাবেন না ভাইয়া, এখন তো আপনি লিটারেচার পড়ার সময় নাই। বিসিএস এর কিন্তু প্রচুর পরিমাণে লিটারেচার থেকে প্রশ্ন আসে, আপনার লিটারেচার টপিকগুলো বাদ দেন, আপনি সিনোনিম অ্যান্টোনিমের অনেক জটিল জটিল টপিক থাকে, সেগুলো ভাইয়া বাদ দেন। বাকি যে সহজ সরল গ্রামেটিক্যাল টাইপসের যে প্রশ্নগুলো থাকে, সেইগুলো একটু পড়বেন। বিসিএস এর যেটা থাকে, সেখান থেকে জিকে এবং ইংলিশগুলো একটু ভালো করে পড়বেন। আমি একটা কথা বলি ভাইয়া, আমাদের যে নার্সিং পরীক্ষা আছে, এই পরীক্ষায় কিন্তু সব থেকে যে স্টুডেন্টরা সব থেকে খারাপ যে জায়গাগুলোতে করে, সেটাতে সব থেকে বাজে রেজাল্ট করে থাকে আছে ইংলিশ নামক যে শব্দটা আছে, সেইখানে বিদেশি ভাষা ইংলিশ, এই সাবজেক্টটাতে সবচাইতে খারাপ করে থাকে ভাইয়া। এরপরে সব থেকে খারাপ করে থাকে ম্যাথ নামক যে সাবজেক্টটা আছে, অনেকে ভয় পায়, এই একটা জায়গাতেও খারাপ করে থাকে। জিকেতে তুলনামূলকভাবে যে কেউ অনায়াসে চোখ বুজে দাগাইলেও
মোটামুটি একটা মার্ক পায়, তবে ভালো মার্ক তুলতে গেলে আপনাকে কিন্তু ভাইয়া পড়াশোনা করা লাগবে। এবং বাংলাতেও কিন্তু ভাইয়া সে কিন্তু খারাপ করে ফেলে অনেক সময়। এবং আমাদের ডিপ্লোমা যে ভাইয়াপুরা আছে তারা আছে সায়েন্স ডিপার্টমেন্টে বেশ কিছুটা খারাপ করে, বাট আমার বিএসসির ভাইয়াপুরা সায়েন্সে কিন্তু অতটা ভালো মানে খারাপ করে না। সো যা হোক, আমাদের এই যে টপিকগুলো বলছি আমি, বিসিএস, নার্সিং অ্যাডমিশন টেস্ট এবং মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এই প্রশ্নগুলো পড়ে যাবেন। আমি কিন্তু বুয়েট অ্যাডমিশন টেস্ট বলি নাই, আমি আপনাকে গুচ্ছ অ্যাডমিশন টেস্ট বলি নাই, কৃষি অ্যাডমিশন টেস্ট বলি নাই। আমি যেগুলা বলছি, মেডিকেল আছে 100% ইম্পর্টেন্ট, কারণ এর কাছাকাছি জায়গা থেকে আপনার প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। নার্সিং অ্যাডমিশন টেস্ট এটাও 100% ইম্পর্টেন্ট, এবং বিসিএস এর জিকে এবং কি বলছি সেই সঙ্গে আপনি ইংলিশ, এই দুইটা টপিক না পড়ে যাবেন না। গত বছরের যে ইংলিশের প্রশ্ন আছে সেগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় ওইখানে প্রায় 90% প্রশ্নই বিগত বছরগুলোতে বিসিএস এ আসা প্রশ্ন, বিগত বছরের বিসিএস এ আসা প্রশ্ন কিন্তু ভাইয়া ওইখানে দিয়েছে। সো আপনারা সবাই ক্লিয়ার কিনা, আপনারা কোনগুলা পড়বেন? সাজেশনের একেবারে প্রথমে কিন্তু আমি বেসিকটা আপনাদেরকে জানাই দিলাম। সো আপনারা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন ভাইয়া। এরপর আমরা আজকে জিকে নিয়ে কথা বলবো, জিকে এর কোন টপিকগুলো পড়বেন, কিভাবে পড়বেন, এটা নিয়ে কথা বলবো। সো আপনারা ক্লিয়ার কিনা ভাই আমাকে একটু কমেন্ট করে ভাইয়া জানাই দিবেন। আমি যে কথাগুলো বলছি এই পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা ভাইয়া? দেখি কে আছো, আপনারা একটু কমেন্ট করে জানাই দিবা ভাই, একটু কমেন্ট করে জানাই দাও দ্রুত। ওকে, সো দেখি। ওকে, ঠিক আছে। ওকে, সো তাহলে আমরা চলে যাচ্ছি আজকে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে ভাই আমরা জিকে নিয়ে আজকে আলোচনা করব। এবং জিকেতে আমরা বেসিক্যালি কি পড়াশোনা করব, জিকেতে আমাদের অনেক কিছু পড়ার আছে, তবে আমরা বেসিক্যালি আছে যেহেতু বাংলাদেশ পার্টটা নিয়ে আলোচনা করব, সো আমি বাংলাদেশ পার্টে চলে যাচ্ছি। অবশ্যই আমি আপনাদেরকে আগেও বলছি যে আমাদের পড়াশোনাটা হতে হবে দ্বিমুখী। আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাকে উত্তর করব, কারণ আমি যে সব জানবো এমন না, সব জানতা এমন কিছু না, আপনিও সব জানেন এমন না, দুইজনের মধ্যে নলেজ শেয়ার করব। সো দ্যাটস ওয়াই আমরা যদি প্রশ্ন করি, প্রশ্নগুলোর উত্তর আপনারা দিবেন, আর যদি না দেন তাহলে পড়াশোনা করার কোনো মিনিং হয় না। সো যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের যে আজকে যে টপিকটা আছে সেটা হচ্ছে আমরা সাধারণ জ্ঞানের বাংলাদেশ যে পার্ট আছে সেটা নিয়ে আলোচনা করব। তো সাধারণ জ্ঞানের যে বাংলাদেশ যে পার্ট আছে এখানে আমাদের কয়েকটা টপিকে যদি ভাগ করি, আমাদের যে আসপেক্টের যে গাইড বইটা আছে এটা আপনাদের যাদের কাছে আছে তারা জানেন আমাদের এখানে কিন্তু অধ্যায় ভিত্তিক করে প্রত্যেকটা ভাগ করে করে দেওয়া আছে। তো অধ্যায় ভিত্তিক করে করে যে ভাগগুলো দেওয়া আছে তার ভিতরে আমাদের সর্বপ্রথম আমাদের সাধারণ জ্ঞানের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যদি কোনো টপিকের কথা বলা হয়ে থাকে সেটা হচ্ছে ভাই বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে কিন্তু সব থেকে বেশি প্রশ্ন আসে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই টপিকটা হচ্ছে ভাই সব থেকে ইম্পর্টেন্ট, মনে রাখবেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কি ভাই সব থেকে ইম্পর্টেন্ট। দ্বিতীয় ইম্পর্টেন্সের জায়গাটা কোন জায়গায় আমি একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে আচ্ছা অনেকে যুক্ত হচ্ছে আস্তে আস্তে। আসসালামু আলাইকুম শাহানা আক্তার রীতা, ধন্যবাদ আপু যুক্ত হওয়ার জন্য। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাল্টা বাংলাদেশের যে কোনো পরীক্ষাতে যাবেন এখান থেকে ভাইয়া আপনি কম্পালসারি প্রশ্ন পাবেনই। এখান থেকে আপনি অবশ্যই 4 থেকে 5টা প্রশ্ন আপনার থাকবেই, কনফার্ম থাকবে। এরপর দ্বিতীয় ইম্পর্টেন্স প্রশ্নের যদি কথা বলি তো সেখানে আছে বাংলার ইতিহাস। তো বাংলার ইতিহাসের মধ্যে কিন্তু সব পড়া লাগে না, বাংলার প্রাচীন যে ইতিহাস আছে সব কি পড়া লাগবে? এত বেশি ইতিহাস তো পড়লে আমি আছে ইতিহাস বেত্তা হয়ে যাব। সো আমার এত বেশি ইতিহাস পড়ার দরকার নাই। প্রাচীন ইতিহাসের ক্ষেত্রে আমি কয়েকটা টপিক বলে দিচ্ছি যে টপিকগুলো আপনাকে অবশ্যই পড়তে হবে। এইগুলোর মধ্যে রয়েছে প্রাচীন জনপদ, এই টপিকটা ইম্পর্টেন্ট। প্রাচীন জনপদ একটা ইম্পর্টেন্ট। তারপর দ্বিতীয় ইম্পর্টেন্স টপিক কোনটা আছে ভাইয়া, যে প্রাচীন জনপদের পর আপনি দেখবেন যে এখানে বেশ কিছু শাসনের যে ক্রাইটেরিয়া গুলো দেওয়া আছে। এরপরে রয়েছে পর্যটক বা পরিব্রাজক, কয়েকজন পরিব্রাজক আপনাকে পড়তে হবে, পরিব্রাজক। এবং এরপর যে শাসনগুলো আছে শাসনগুলোর মধ্যে আপনাকে পাল বংশের শাসনটা ভাইয়া ভালো করে পড়তে হবে, পাল বংশ। তারপর দেখা যাচ্ছে যে আপনার কি আছে, এরপর মোগল বংশের শাসনটাও আপনাকে কিন্তু একটু ভালো করে ভাইয়া পড়তে হবে। মোগল বংশের শাসন যেটা আছে শাসন, এটাও আপনাকে একটু ভাইয়া ভালো করে পড়তে হবে, কারণ এই টপিকগুলা থেকে কিন্তু ভাইয়া সব থেকে বেশি প্রশ্নগুলা কিন্তু ভাইয়া এসে থাকে, সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এছাড়া যদি আমি বলি ভাইয়া আমার প্রাচীন বাংলার ইতিহাসের মধ্যে যদি আলোচনা করি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো একটা পার্ট, এর আগে আপনি যদি আরেকটা ইতিহাসের কথা বলি সেটা হচ্ছে ইংরেজ আমল এবং সেই সঙ্গে আছে পাকিস্তান পিরিয়ড যেটা বলে ইংরেজ আমল, প্লাস হচ্ছে ধরেন যে পাকিস্তান আমল, এই দুইটা পার্টের কথা যদি বলি এখান থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন আসে। ইংরেজ আমলের মধ্যে ইংরেজরা কখন আসছিল, কিভাবে ব্যবসা স্থাপন করছে, এবং সর্বপ্রথম আমাদের এই ভারতবর্ষে কোন ইউরোপীয় বণিকরা আসে, কেউ কি জানেন? একটু কমেন্ট করে জানাই দিবেন ভাইয়া। সর্বপ্রথম আমাদের ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম কোন ইউরোপীয় বণিকরা আমাদের ভারত উপমহাদেশে আসছিলেন এবং ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে? তারা তো আর এমনি আসে না, অবশ্যই ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে আসছিলেন। তো আপনারা বলেন তো ভাইয়া কোন ইউরোপীয় বণিকরা আসছিলেন? সর্বপ্রথম ভারতবর্ষে কোন ইউরোপীয় বণিকরা ভারতবর্ষে আছে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে আসছিলেন? কে জানেন ভাই একটু কমেন্ট করবেন।
দেখি কেউ কি কমেন্ট করছে কিনা, আমি অবশ্যই দেখবো। সর্বপ্রথম ভারতবর্ষে কোন ইউরোপীয় বণিকদের আগমন ঘটে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে? ওকে ওকে, সো আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে সর্বপ্রথম আমাদের যে ইউরোপীয় বণিকদের আগমন ঘটে সেই ইউরোপীয় বণিকদের নাম হচ্ছে ভাই সর্বপ্রথম আসছিল হচ্ছে পর্তুগিজরা। হ্যাঁ, অনেকেই পারছে, ধন্যবাদ। আকি পারছে, শাহানা আক্তার, রীতা আপুও পারছে, ধন্যবাদ। তো সর্বপ্রথম আগমন ঘটে কাদের ভাই? পর্তুগিজদের। পর্তুগিজ নামিক ভাস্কো দা গামা আছে যে পথটা আবিষ্কার করছিলেন, সেই পথ ধরে পর্তুগিজরা সর্বপ্রথম আমাদের ভারতবর্ষে আগমন ঘটে। ভারতবর্ষে আগমন ঘটার পর তারা কিন্তু বাংলাতেও আসে, এবং তারা কিন্তু পর্তুগিজদের থেকে কিন্তু আমরা অনেক কিছু কিন্তু ভাষাও আমরা ইউজ করে থাকি। অনেক ভাষা আছে যেগুলো কিন্তু পর্তুগিজ শব্দ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, যেমন আছে আলপিন, আলমারি, তারপরে বালতি, এই শব্দগুলো কিন্তু সব পর্তুগিজ শব্দ, এবং বাংলা ভাষার ব্যাকরণে কিন্তু এই শব্দগুলো কিন্তু ভাই আসছে, পর্তুগিজ থেকে আসে। এবং সর্বশেষ এরা আসছিল হচ্ছে, সর্বপ্রথম আসছিল হচ্ছে পর্তুগিজরা, আর সর্বশেষ আগমন ঘটে কাদের? এটাও কিন্তু ভাই মাঝে মধ্যে আসে। সর্বশেষ আগমন ঘটছিল ভাই আসছে ফরাসিদের। তো আমরা মাঝে মাঝে একটু ভুল করে থাকি ভাই, ফরাসি এবং ফার্সির মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে, হয়তো আপনারা জানেন কিনা। ফরাসি এবং ফার্সি এই দুইটা কিন্তু একটা ডিফারেন্স আছে ভাইয়া। ফার্সি বলতে কাদেরকে বোঝায়? ফার্সি বলতে বেসিক্যালি হচ্ছে ইরাকের লোকজনগুলোকে বুঝিয়ে থাকে, আর ফরাসি বলতে কাদেরকে বোঝায় ভাইয়া? এটা বলতে বেসিক্যালি হচ্ছে ফ্রান্সের লোকদেরকে বুঝিয়ে থাকে। ঠিক আছে, এই দুইটা কথা কিন্তু ভাই একটু মনে রাখবেন। এবং অনেক সময় কিন্তু আমরা এই কথাগুলো কিন্তু ভাই প্রচুর পরিমাণে ভুল করি, যেহেতু আমরা ভুল করি সেই জন্য কিন্তু বারবার বলা। এটা কারা ভাই? এটা হচ্ছে ফ্রান্স, এটা হচ্ছে ভাই ফ্রান্স। এবং এটা কারা ভাই? এটা হচ্ছে ভাই ইরাকের লোকজনকে বোঝা হয়। যেমন আছে ইরাকের রাজধানী কি? বাগদাদ। সাদ্দামের ইরাক বলা হয়ে থাকে, সেই ইরাকের রাজধানী বলা হয় কাকে? বাগদাদকে। সেই বাগদাদই হচ্ছে ফার্সি। ফার্সি আছে কি? তাহলে ইরাক। ওকে, আর ফরাসি কারা? ফরাসি হচ্ছে ফ্রান্সকে বলা হয়, ফ্রান্স। ওকে, এই কথাটা কিন্তু ভাই সুন্দর করে মনে রাখবেন। তো ইংরেজি আমলের মধ্যে এই টপিকগুলো আছে। তারপর ধরেন যে আন্দোলন, ইংরেজদের বিরুদ্ধে আমাদের বেশ কিছু আন্দোলন হয়েছিল, আপনারা জানেন। আন্দোলন হয়, সর্বপ্রথম কোন আন্দোলন হয়েছিল? কে কে জানেন একটু কমেন্ট করবেন। সর্বপ্রথম কোন আন্দোলন হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে? সর্বপ্রথম আন্দোলনের নামটা কি? আমরা কিন্তু অনেকগুলো আন্দোলনের কথা জানি, যেমন ধরেন যে চাকমা আন্দোলন হয়েছিল, চাকমা বিদ্রোহ হয়েছিল, তিতুমিরের বাঁশের কেল্লার বিদ্রোহ হয়েছিল, অসহযোগ আন্দোলন হয়েছিল, ফরাসি বিপ্লব হয়েছিল, তারপরে আমরা জানি যে পলাশির যুদ্ধ হয়েছিল, সেটাও কিন্তু এই ইংরেজদের বিরুদ্ধে। তো আমার এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, ইংরেজদের বিরুদ্ধে আমরা অনেকগুলো বিদ্রোহ করছি, অনেক কিছু করছি, বাট সর্বপ্রথম বিদ্রোহ কোনটা ছিল? কে কে জানেন একটু কমেন্ট করবেন। সর্বপ্রথম বিদ্রোহের নামটা কি? ইংরেজদের বিরুদ্ধে প্রথম কোন বিদ্রোহ হয়? প্রথম কোন বিদ্রোহ হয়? কে কে জানেন ভাই একটু কমেন্ট করবেন, দ্রুত কমেন্ট করে জানাই দিবেন। ইংরেজদের বিরুদ্ধে প্রথম কোন বিদ্রোহটা হয়েছিল? প্রথম কোন বিদ্রোহটা হয়েছিল? ওকে, সো একটু জানাবেন। ওকে, সো ইলা মিত্র ছিল, তারপর অনেকে কিন্তু বিদ্রোহ করছে অসহযোগ আন্দোলনে, দীনবন্ধু মিত্র, এরকম অনেকে ছিল কিন্তু যারা কিন্তু আন্দোলন করছে। সো যারা জানেন, আমি এখনো পর্যন্ত উত্তর পাই নাই। ওকে, সো আমি আমার উত্তরটা দিয়ে দিই, ভালো হবে তাইলে। তো সর্বপ্রথম হচ্ছে কৈবর্ত বিদ্রোহ না আপু, ওইটা ছিল হচ্ছে কৈবর্ত বিদ্রোহের ইতিহাসটা আবার একটু আলাদা, আমি একটু পরে বলতেছি ওইটা। আমাদের সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনটার নাম হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ফকির আন্দোলন বলা হয়, বা ফকির বিদ্রোহ বলা হয়ে থাকে। তাহলে ফকির সন্ন্যাসী যে বিদ্রোহ আছে সেইটা হচ্ছে ফকির সন্ন্যাসী যে আন্দোলনটা ছিল, সেটাই হচ্ছে ভাই প্রথম আন্দোলন, মনে রাখেন। ফকির সন্ন্যাসী আন্দোলন, এটা কি ভাই? এটা হচ্ছে প্রথম আন্দোলন। সবাই কিন্তু খুব সুন্দর করে ভাই এই কথাটা মনে রাখেন, সর্বপ্রথম আন্দোলনটা ছিল হচ্ছে ফকির সন্ন্যাসী আন্দোলন। এখন আপনি যেটা বলছেন যে কৈবর্ত বিদ্রোহটা হয়েছিল হচ্ছে পাল আমলের সময়, দ্বিতীয় মহিপালের শাসন আমলের সময় কৃষকরা জোট বেঁধে যে আন্দোলনটা করছিল, সেটাকে বলা হয় কৈবর্ত বিদ্রোহ। এই কৈবর্ত বিদ্রোহটা হয়েছিল কার আমলে? কৈবর্ত বিদ্রোহ হয়েছিল হচ্ছে দ্বিতীয় মহিপালের শাসন আমলে। এটা হচ্ছে পাল আমলের ব্যাপার, পাল আমল, এই আমলে আছে এই বিদ্রোহটা হয়েছিল। আর কার আমলে হয়, কার সময় ছিল সেটা? দ্বিতীয় মহিপালের শাসন আমলে। এটা কিন্তু মনে রাখবেন, দ্বিতীয় মহিপাল, ওকে, এর শাসন আমলে হয়। এরপর পাকিস্তান পিরিয়ডের ক্ষেত্রে যদি চলে যায়, পাকিস্তান সময়ের কথা যদি বলি, পাকিস্তানের সময় সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ভাইয়া ভাষা আন্দোলন, আমরা সবাই জানি। এবং আমাদের যে ইতিহাসের যে কথাগুলো আছে তার মধ্যে ভাষা আন্দোলন কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। ভাষা আন্দোলন আছে, 54 সালে যুক্তফ্রন্ট নির্বাচন ছিল। এরপরে যদি বলা হয় তারপরে কি ছিল, তারপর 56 আসছে সংবিধান, 58 আসছে সামরিক শাসন জারি, তারপর 57তে আবার আছে একটা কাজ করছিল, সেটা হচ্ছে টাঙ্গাইলে সান্তোষে আছে
মৌলানা ভাসানী আছে একটা সম্মেলন করছিল, কাকমারি সম্মেলন বলা হয় সেটাকে, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা, 68-তে বঙ্গবন্ধুর যে করছিল দেশদ্রোহী যে মামলাটা হয়েছিল, আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছিল, 69-এ গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ। এই প্রত্যেকটা ঘটনা কিন্তু পাকিস্তান আমলের, এবং পাকিস্তান আমল কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাইয়া। এই সময়টাকে কিন্তু এখান থেকে আপনি ভাইয়া 3 থেকে 4টা প্রশ্ন মাস্ট বি পাবেন, 3 থেকে 4টি প্রশ্ন মাস্ট বি আপনার থাকবে। ভাষা আন্দোলন থেকে তো থাকবেই, প্লাস হচ্ছে 3 থেকে 4টি প্রশ্ন কিন্তু ভাইয়া সবসময় থাকবে। এখন আমি আপনাকে একটা জিজ্ঞেস করি, ভাষা আন্দোলন নিয়ে যেহেতু কথা হলো, তো আমি একটা প্রশ্ন যদি আপনাকে জিজ্ঞেস করি যে ভাই বলেন তো বাংলাদেশের সবচাইতে বড় শহীদ মিনার কোথায় অবস্থিত, কে জানেন ভাই একটু কমেন্ট করবেন। বাংলাদেশের সবচেয়ে বড় শহীদ মিনার কোথায় অবস্থিত? বাংলাদেশের সবচাইতে বড় শহীদ মিনার কোথায় অবস্থিত? বাংলাদেশের সবচাইতে বড় শহীদ মিনার কোথায় অবস্থিত, কে জানেন ভাই একটু কমেন্ট করে জানাই দেন তো। বাংলাদেশের সবচাইতে বড় শহীদ মিনার কোথায় অবস্থিত? এখনো পর্যন্ত কমেন্ট পাই নাই, সো একটু জানাবেন ভাই বাংলাদেশের সবচাইতে বড় শহীদ মিনার কোথায় অবস্থিত, কে কে জানেন ভাই একটু কমেন্ট করবেন। বাংলাদেশের সবচাইতে বড় শহীদ মিনার কোথায় অবস্থিত? প্রশ্নটা একটু যদি জটিল মনে হতে পারে, বাট এটা কিন্তু অনেক সহজ, বুঝছেন কি বলছি? এটা একটু বলবেন ভাই, এটা লাগে। বাংলাদেশের সবচাইতে বড় শহীদ মিনার কোথায় অবস্থিত? বাংলাদেশের সবচেয়ে বড় শহীদ মিনার কোথায় অবস্থিত, কে কে জানেন ভাই একটু কমেন্ট করবেন। বাংলাদেশের সবচেয়ে বড় শহীদ মিনার কোথায় অবস্থিত? ওকে, এখনো পর্যন্ত উত্তর পাই নাই, আমি বলে দিব, সমস্যা নাই, তারপরে আপনাদের থেকে আমরা আশা করতেছি। আচ্ছা ওকে, একজন পারছে, লামিয়া আক্তার পারছে, জাহাঙ্গীরনগর, ধন্যবাদ, ধন্যবাদ, পারছেন, ধন্যবাদ। বাংলাদেশের সব থেকে বড় শহীদ মিনার হচ্ছে জাহাঙ্গীরনগরে অবস্থিত, 71 মিটার, 71 ফুট লম্বা, 71 ফুট লম্বা। তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অবস্থিত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মনে রেখেন, জাহাঙ্গীরনগর যে বিশ্ববিদ্যালয়টা আছে আপনারা জানেন, সেইখানে আছে আমাদের সব থেকে বড় যে যাদের বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে আছে সব থেকে বড় শহীদ মিনার অবস্থিত, যেটা আছে 71 ফুট উচ্চতা সম্পন্ন, অর্থাৎ 71 ফুট উঁচু। ওকে, এটা একটু সবাই কিন্তু খুব সুন্দর করে মনে রাখবেন। ওকে, এরপরে যে টপিকটা আছে, এরপরে যে টপিকের ক্ষেত্রে বলে হয় আমার যে 4 নম্বর যে টপিকে যদি যাই আমি, সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধান থেকে ভাইয়া প্রত্যেক বছর প্রশ্ন থাকে, এবং ঈদের আগে আমরা কিন্তু বাংলাদেশের সংবিধানটা খুব চমৎকার ভাবে কিন্তু শেষ করে গিয়েছি, এবং খুব সংক্ষিপ্ত আকারে খুব চমৎকার ভাবে কিন্তু শেষ করছিলাম। তো যারা আপনারা সেই ক্লাসটা করেন নাই তারা কিন্তু ওই ক্লাসটা করতে পারেন, তাহলে সংবিধান নিয়ে আর কোনো প্রশ্নই থাকবে না। 1 ঘন্টার ক্লাস নিয়েছিলাম, এবং 1 ঘন্টার মধ্যে অনেকগুলো টপিক পড়িয়েছিলাম, এবং এই টপিকগুলোর মধ্যে আপনি যদি পড়েন তাহলে ইনশাআল্লাহ এখান থেকে 3 থেকে 4 মার্ক কিন্তু কমন থাকবে। ওকে, তো বাংলাদেশের সংবিধানের পরে বাংলাদেশের অর্থনীতি, এই অর্থনীতিটাও কিন্তু ইম্পর্টেন্ট। বাংলাদেশের যে অর্থনীতি আছে, বাংলাদেশের অর্থনীতিটাও খুব সুন্দর করে ভালো করে পড়বেন ভাইয়া। এরপর যেটা আছে সেটা হচ্ছে ভাইয়া বাংলাদেশের অর্থনীতির পর আপনি যে পড়াগুলো করবেন সেগুলোর মধ্যে রয়েছে সম্পদ। সম্পদের মধ্যে কিন্তু বেশ কিছু টপিকে কিন্তু ভাগ করা হয়। সম্পদকে 2টা ভাগে ভাগ করা হবে, একটা হচ্ছে কৃষি সম্পদ আর একটা হচ্ছে শিল্প সম্পদ। কৃষি সম্পদ বাংলাদেশের সব থেকে বেশি আছে, কর্মসংস্থানের সৃষ্টি হয় কিন্তু কৃষি খাতে, আর সব থেকে বেশি আছে অবদান রাখে কোন খাতটা? সেবা খাত। সবচেয়ে বেশি অবদান রাখে সেবা খাত, সবচেয়ে বেশি কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে কৃষি খাতে। ওকে, তারপরে দ্বিতীয় যে টপিকটা আছে সেটা হচ্ছে শিল্প সম্পদ। শিল্প সম্পদ দ্যাটস মিনস আপনার শিল্প সম্পদের মধ্যে রয়েছে সম্পদ এবং খনিজ সম্পদ। খনিজ সম্পদ, খনিজ সম্পদ। বাংলাদেশের সবচেয়ে বেশি খনিজ কোনটা? বাংলাদেশের সবথেকে বেশি পাওয়া যায় কোন খনিজটা, কে জানেন একটু কমেন্ট করবেন। বাংলাদেশের সবচেয়ে বেশি পাওয়া যায় কোন খনিজটা? বাংলাদেশের সবচেয়ে বেশি পাওয়া যায় কোন খনিজটা, কে কে জানেন ভাই একটু কমেন্ট করেন তো। বাংলাদেশের সবচেয়ে বেশি পাওয়া যায় কোন খনিজটা? ওকে, সো দেখি একটু কমেন্ট করে জানিয়ে দিবেন ভাইয়া, বাংলাদেশের সবচেয়ে বেশি পাওয়া যায় কোন খনিজটা? বাংলাদেশের সবচেয়ে বেশি পাওয়া যায় কোন খনিজটা, একটু কমেন্ট করেন ভাইয়া। ওকে, দেখি কেউ পারে কিনা এটা। বাংলাদেশের সবচেয়ে বেশি পাওয়া যায় কোন খনিজ? বাংলাদেশে কিন্তু অনেকগুলো প্রাকৃতিক খনিজ আছে, আপনারা জানেন যে প্রাকৃতিক গ্যাস আছে, কয়লা আছে, কিছু পরিমাণ কিন্তু পেট্রোল পাওয়া যাচ্ছে, ইউরেনিয়াম পাওয়া গেছে মৌলভীবাজারে কুলাউড়াতে। তারপর ধরেন যে কি পাওয়া যায়, বাংলাদেশে আরো পাওয়া যাচ্ছে শিলাপাথর আছে, তারপরে বালু আছে, খনিজ অনেক কিছু পাওয়া যায়, লোহা বা এগুলো অনেক কিছু পাওয়া যায়। তবে বাংলাদেশে সব থেকে বেশি পাওয়া যায় কোন খনিজটা, কে কে জানেন ভাই একটু কমেন্ট করবেন। যারা জানেন একটু কমেন্ট করে ভাই জানাই দিবেন। ওকে, সো দেখি কেউ কমেন্ট করছে কিনা। আচ্ছা, বাংলাদেশে কিন্তু সব থেকে বেশি আছে যে ইউনিক জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে কয়লা, বাংলাদেশে বেশি পাওয়া যাচ্ছে, এবং সেই সঙ্গে সঙ্গে গ্যাস। এই দুইটা নিয়েই বাংলাদেশেরই পেট্রোল এগুলা কিন্তু বাংলাদেশে এতটা অ্যাভেলেবেল না। অন্যান্য দেশে, বিশ্বের বাইরের দেশগুলো যেমন ধরেন যে ইরান, ইরাক বা সৌদি আরব, রাশিয়া আছে, সেই সাথে আমেরিকা, এইসব দেশে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পেট্রোলিয়াম পাওয়া যায়। তো সাবরিনা মজুমদার বলছে গ্যাস হয়েছে, ধন্যবাদ, পারছেন। বাংলাদেশের গ্যাস কিন্তু অনেক উন্নত মানের, এবং এরকম গ্যাস কিন্তু পৃথিবীর আর কোথাও কিন্তু পাওয়া যায় না। এই গ্যাসগুলো
গ্যাসগুলা কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক উন্নত মানের গ্যাস পাওয়া যায়। ওকে, সো এই টপিকগুলা কিন্তু ভাই ভালো করে পড়তে হবে। এইগুলা কিন্তু ভাই কোনো মতেই কিন্তু আপনার কিন্তু মানে শেষ করা যাবে না। এই প্রত্যেকটা টপিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আমি যেগুলো বলছি আপনাদের এগুলা কিন্তু ভাই লাগবে। এরপরে যদি যাই ভাই আমরা কিন্তু পার্সন সম্পর্কে কিন্তু পড়ি নাই। পার্সন সম্পর্কে পড়ি নাই মানে কি, আমরা যদি কথা বলি সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ভাইয়া আপনাদেরকে অবশ্যই জানতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে যত কথাবার্তাগুলো আছে এগুলা কিন্তু খুব ভালো করে পড়তে হবে ভাইয়া। এখান থেকে আপনার 2 মার্ক কমন থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে পড়তে হবে। যেমন তিনি আসছে যে বইগুলা বের করছেন, তিনি কয়টা বই বের করছেন কে জানেন? তিনি কয়টা বই বের করছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখিত বই কয়টি? কে কে জানেন একটু কমেন্ট করবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখিত বই কয়টি? কে কে জানেন ভাই একটু কমেন্ট করে জানাই দিবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখিত বই কয়টি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখিত বই কয়টি? কে কে জানেন একটু কমেন্ট করে জানাই দিবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিছু বই কিন্তু বের করছেন তিনি, তো সেই লিখিত বই কয়টি একটু জানাবেন। আচ্ছা, আখি আক্তার বলছে 3টি। আর কে আছে আপু একটু কমেন্ট করবা। ওকে, এরপর দেখতেছি যে আছে সাবরিনা মজুমদার লিখছে 4টি। আর কে আছে ভাই একটু কমেন্ট করো। দেখি আর কেউ পারে কিনা এটা। বাংলাদেশের লিখিত বই কোনটি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখিত বই কয়টি? শাহান আক্তার রিতা বলছে 3টি। আচ্ছা হয়েছে ভাই, তাহলে এটা হবে বঙ্গবন্ধুর কিন্তু লিখিত বই হচ্ছে ভাইয়া 3টি। কি কি আছে একটু বলে দিই ভাইয়া। সর্বপ্রথম যে লিখিত বইটা আছে সেটা তো জানো, অসমাপ্ত আত্মজীবনী, যেটা 2012 সালে পাবলিশ হয়েছিল, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1955 সাল পর্যন্ত জীবনী আছে, লিপিবদ্ধ আছে। এরপর হচ্ছে তিনি কি লিখছেন? কারাগারের রোজনামঞ্চা। তারপরে লিখছেন কোনটা? আমার দেখা নয়া চীন। তিনি চীন ভ্রমণ করছিলেন, সেই অভিজ্ঞতা আমার দেখা নয়া চীনে তিনি কিন্তু পাবলিশ করে গেছেন 2020 সালে। এটা পাবলিশ হয়েছিল কত সালে? 2020 সালে। তো এই 3টি বই তিনি তাহলে কয়টা বই লিখছে? 3টি বই লিখছে। এই কথাটা একটু ভালো করে পড়বা। এরপর 8 নম্বর যে টপিকটা ভাই, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং খেলাধুলা, এটা তোমাদের মাস্ট বি পড়তে হবে। ক্ষুদ্র নিগোষ্ঠী এবং খেলাধুলা, নিগোষ্ঠী এবং প্লাস হচ্ছে কি ভাই? খেলাধুলা। এই টপিকগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাই, এগুলো কিন্তু ভুল করা যাবে না। এবং এই দুইটা থেকে ভাই 2 মার্ক কমন থাকবে। 2 মার্ক কমন। এই যে টপিকগুলো দিছি এই টপিকগুলোর মধ্যে এই দুইটা থেকে হুবহু 2 মার্ক কমন থাকবে। স্পেশালি ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে ভাই কোন টপিকগুলো একটু থাকে আমি যদি একটু আপনাকে বলি, এখান থেকে থাকে যেমন ধরেন যে বাংলাদেশের সবথেকে বড় ক্ষুদ্র নিগোষ্ঠী কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষুদ্র নিগোষ্ঠী কোনটি? সবাই বলবে যে সবচেয়ে বড় ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে ভাইয়া চাকমা। সবচেয়ে বড় কোনটি ভাই? চাকমা। এটা সবাই মোটামুটি জানে। দ্বিতীয় যে কথাগুলো আসে, আমরা জানি যে আমাদের পার্বত্য চট্টগ্রামগুলোতেই বেসিক্যালি আছে ক্ষুদ্র নিগোষ্ঠীরা বেশি থাকে, বাট অন্যান্য জায়গাতেও কিন্তু আছে। যেমন ধরেন যে রাজশাহী অঞ্চলের দিকে আছে, সিলেটের দিকে আছে, রংপুরে আছে, প্রত্যেকটা জায়গাতে আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী পাওয়া যায় না এমন যে বিভাগটা আছে সেটার নাম হচ্ছে খুলনা বিভাগে আছে ক্ষুদ্র নিগোষ্ঠী পাওয়া যায় না, বাট বাকি যেগুলো আছে সেগুলোতে পাওয়া যায়। যেমন বরিশালে যদি আপনি যান, কুয়াকাটা, এই কুয়াকাটার নাম কিন্তু হয়েছে আরাকান থেকে আসা, যে আরাকান থেকে আসছিল হচ্ছে যে আমরা এখন হচ্ছে রোহিঙ্গা বলি, আগে তো আর রোহিঙ্গা না, এদের থেকে কিন্তু আসছে। ঠিক আছে, কি বলছি? এই যে বিভিন্ন জায়গাগুলা থেকে আমাদের কিন্তু এইগুলা কিন্তু ভাই পড়া লাগে, এইগুলা আমাদের কিন্তু পড়া লাগে। চাকমা। ওকে, এরপর দেখো এখানে আমাদের যেটা আসে যে আমাদের অধিকাংশ আছে ক্ষুদ্র নিগোষ্ঠী আছে পিতৃতান্ত্রিক, বাট কিছু ক্ষুদ্র নিগোষ্ঠী আছে যেগুলো আছে মাতৃতান্ত্রিক। এরকম মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নিগোষ্ঠী কোনগুলো আছে? এরকম আছে 2টা মাতৃতান্ত্রিক। এগুলা কি কি আছে? খাসিয়া এবং গারো, এই 2টা সম্প্রদায় আছে মাতৃতান্ত্রিক। অর্থাৎ বিয়ে হইলে আমরা জানি যে আমাদের সমাজে আছে খাসিয়া প্লাস গারোদের সমাজে, আর আমাদের সমাজ ব্যবস্থার একটা পার্থক্য আছে। আমাদের সমাজে বিয়ে হইলে মেয়ে আছে শ্বশুর বাড়ি যায়, আর ওদের সমাজে বিয়ে হইলে ছেলে আসছে শ্বশুর বাড়ি আসে। এই হচ্ছে এদের মধ্যে ডিস্টেন্স। তো এই জায়গা থেকে কিন্তু ভাই প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। তো যেহেতু বারবারই প্রশ্ন আসতেছে, বারবারই এখান থেকে প্রশ্ন দিচ্ছে, তো এই টপিকগুলো কিন্তু সবাই খুব ভালো করে ভাইয়া একটু পড়বা। এই টপিকটা কিন্তু লাগবে ভাইয়া। ওকে, এই টপিকটা কিন্তু ভাইয়া লাগবে। ঠিক আছে, এই টপিকটা ভালো করে পড়বা। তাহলে ক্ষুদ্র নিগোষ্ঠী গেল। এখন খেলাধুলা সম্পর্কে আসি ভাইয়া। খেলাধুলা নিয়ে কি আসে? খেলাধুলা নিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে প্রশ্নটা আপনাদেরকে 2টা প্রশ্ন এখানে বেশি দেয় খেলাধুলা নিয়ে। আমি একটু যদি বলি, সর্বপ্রথম যেটা দেয় সেটা হচ্ছে বাংলাদেশ যে ক্রিকেট দল সেটা ওয়ান ডে স্ট্যাটাস পায় কত সালে? বাংলাদেশ ক্রিকেট দল ওয়ান ডে স্ট্যাটাস পায় কত সালে এবং টেস্ট স্ট্যাটাস পায় কত সালে? এই 2টা কথা দিবে বেশি। ওয়ান ডে স্ট্যাটাস এবং টেস্ট স্ট্যাটাস এবং ওয়ান ডে স্ট্যাটাস এবং টেস্ট স্ট্যাটাস, এই 2টা কথা দিবে বেশি। ওয়ান ডে স্ট্যাটাস এটা পাইছিল হচ্ছে 1997 সালে, আমরা সবাই হয়তো জানি 1997, এবং টেস্ট স্ট্যাটাস এটা পাইছিল হচ্ছে 2000 সালে। এই 2টা কথা আপনাদের সব থেকে বেশি দিবে, এই জন্য এই 2টা প্রশ্ন ভালো করে মনে রাখবেন। আর যদি বলে প্রমিলা, দ্যাটস মিন্স মহিলার কথা যদি বলা হয়, মহিলা ক্রিকেট দল তার ওয়ান ডে স্ট্যাটাস পাইছে 2001
সালে। কত সালে? 2011 সালে। টেস্ট স্ট্যাটাস পাইছে 2021 সালে। এই দুইটা কথা ভালো করে মনে রাখবেন। তাহলে ক্রিকেট থেকে বেসিক্যালি এই কথাগুলো দেয় এবং তারপর যদি বলে যে ভাইয়া আমাদের জাতীয় খেলা কোনটি, অধিকাংশ এটা উত্তর অবশ্যই একটু রং দেয়, মানে ভুল করে। বাট আপনারা বলেন তো ভাই আমাদের জাতীয় খেলা কোনটি? আমাদের জাতীয় খেলা কোনটি? কে কে জানেন ভাই কমেন্ট করবেন। আমাদের জাতীয় খেলা কোনটি? আমরা যে জাতীয় খেলাটা খেলি, আমাদের তো অনেক খেলা রয়েছে। আমরা ফুটবল খেলতে পছন্দ করি, ক্রিকেট খেলা দেখি, আমরা অনেক কিছু করি, মানে খেলাধুলা আছে, বিভিন্ন খেলাধুলা তো আছে, টেনিস খেলি, তারপর আছে আমরা হচ্ছে কি হকি খেলি, বিভিন্ন খেলা আছে। তার মধ্যে আমাদের জাতীয় খেলা কোনটি? ওকে, সো লামিয়া আক্তার বলছে কাবাডি বলছে। আর কে কে আছো ভাই একটু কমেন্ট করবা। তারপর দেখি আর কে কে আছো ভাই একটু দ্রুত কমেন্ট করে জানাই দাও। লামিয়া বলছে কাবাডি। আর কে আছো ভাই একটু কমেন্ট করো। লামিয়া, তারপর আছে একজন বল সাবরিনা মজুমদার বলছে হাডুডু। আর কে আছো ভাইয়া দেখি। আচ্ছা বলি শোনো, আমাদের জাতীয় খেলা হচ্ছে ভাইয়া হাডুডু। বাট কখনো কখনো বর্তমান সময়ে যে আধুনিকায়নের যুগে এসে নতুন করে আসলে হাডুডু আমাদের আছে জাতীয় খেলা আছে হাডুডু। এবং আমরা যেভাবে আছে হাডুডু খেলাটা করি আর কাবাডি, এর মধ্যে একটু ডিস্টেন্স আছে, বুঝছো? একটু মাপজোপের ডিস্টেন্স আছে, একটু নিয়ম কানুনের ডিস্টেন্স আছে। তো কাবাডি খেলাটা বেসিক্যালি হচ্ছে বাইরের দেশেরই খেলা বা তাদের নিয়ম কানুন বানানো। বাট আমাদের হাডুডুর সাথে সামঞ্জস্য থাকার কারণে কাবাডিকে যখন আছে তুমি হাডুডু অপশানে পাবা না, যখন হাডুডুকে অপশানে পাবা না তখন তুমি কিন্তু উত্তরে কি দিবা ভাই? কাবাডি দিবা। আর যদি তুমি ভাই হাডুডুকে অপশানে পাও তাইলে আর কি কাবাডিতে যাওয়ার কোনো দরকার নাই। সো এই জন্য মনে রেখো আমাদের জাতীয় খেলা হচ্ছে হাডুডু। বাট অপশানে যদি আমার হচ্ছে হাডুডু না থাকে সেক্ষেত্রে আমি ভাই কাবাডি দিব। আর যদি আমার অপশানে হাডুডু থাকে তাহলে ভাই আমি হাডুডু দিব। এই কথাটা কিন্তু ভাই ভালো করে মনে রেখো, কারণ এটা কিন্তু তোমরা ভাই ভুল করো, এটা ভুল করো, এই জিনিসগুলো কিন্তু ভাই ভুল করবা না। ওকে, এটা ভালো করে মনে রাখবা, ঠিক আছে? এরপর দেখো আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, যে আমাদের যে অর্থনীতিগুলার গেল, আমাদের অনেক কথাগুলা গেছে। এরপর যে টপিকটা পড়া লাগে সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু বিখ্যাত কিছু ব্যাপার আছে, যেমন আছে সবচাইতে উঁচু কোনটি, সবচাইতে নিচু কোনটি, স্থাপত্য পুরনো কোনটি, তারপরে সবচাইতে আধুনিক কোনটি, এই কথাগুলা কিন্তু বেশি আসে। এরপরে কোনগুলো আসে ভাইয়া? এরপরে যেগুলো আসে সেগুলো হচ্ছে আমাদের হচ্ছে দিবসগুলা থেকে আসে। কি দিবস? সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য দিবসগুলার মধ্যে, স্বাস্থ্য রিলেটেড যে দিবসগুলো আছে, স্বাস্থ্য রিলেটেড যে দিবস আছে, যেমন যদি বলি ভাইয়া স্বাস্থ্য দিবস কবে বলো তো? স্বাস্থ্য দিবস কবে? কে কে জানো একটু কমেন্ট করো তো। স্বাস্থ্য দিবস কবে? কয়েকদিন আগেই কিন্তু গেছে স্বাস্থ্য দিবস। বলো তো স্বাস্থ্য দিবস কবে? বলো, কে কে আছে একটু কমেন্ট করে জানাই দাও। স্বাস্থ্য দিবস কবে? কে কে জানো একটু কমেন্ট করে জানাই দাও। বাংলাদেশের স্বাস্থ্য দিবস কবে? এটা কিন্তু খুব রিসেন্ট টাইমে গেছে, এটা কিন্তু এই মাসেই গেছে। স্বাস্থ্য দিবস কবে? ওকে, একজন উত্তর দিচ্ছে 7 এপ্রিল দিছে। আর কে আছো ভাই একটু কমেন্ট করবা, সবাই একটু কমেন্ট করবা আসলে 7 এপ্রিল কিনা, আমরা আসলে বুঝবো যে আসলে 7 এপ্রিল কিনা। ওকে, আফরোজা জাবিন নিপা বলছে হচ্ছে 7 এপ্রিল, রেদেকা দিয়া 7 এপ্রিল বলছে। আর কে কে আছো ভাইয়া? আংখি আক্তার 7 এপ্রিল। আর কে আছো দ্রুত কমেন্ট করো ভাইয়া। ওকে, সো বলে দিবে এটা হচ্ছে 7 এপ্রিল হবে। তো খালি স্বাস্থ্য দিবস পড়লে কি কাজ হবে? স্বাস্থ্যের সাথে রিলেটেড অন্যান্য দিবসও তো আছে, যেমন অটিজম দিবস আছে, অটিজম দিবসটা পড়বা। তারপর কি পড়বা? নার্স দিবস, আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমরা যেহেতু নার্স হবা, তো নার্স দিবস, বিশ্ব নার্স দিবস। নার্স দিবস হচ্ছে কত তারিখে ভাই? সামনের মাসেই। বিশ্ব নার্স দিবস কিন্তু সামনের মাসেই। কত তারিখ সেটা? 12 মে, ঠিক আছে? 12 মে হচ্ছে কি ভাই? বিশ্ব নার্স দিবস। এবার যদি বলি বিশ্ব মিডওয়াইফ দিবস, এটা যদি বলা হয়, অনেকে আমাদের বইতে একটু নাকি ভুল আছে এটা বলছিল, বাট আমি বলে দিচ্ছি ভাইয়া মিডওয়াইফ দিবস এটা হবে হচ্ছে ভাইয়া 5 মে। মনে রেখো এটা কি হবে? 5 মে। ওকে, এরকম যদি বলা হয় এইডস দিবস কবে? এইডস দিবস হচ্ছে 1 ডিসেম্বর হচ্ছে ভাইয়া এইডস দিবস। এরকম প্রত্যেকটা সিকোয়েন্স, প্রত্যেকটা কিন্তু মেনটেন করে ভাইয়া এইভাবে কিন্তু তোমাদেরকে বলতে হবে। ওকে, এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস তোমরা কিন্তু ভাইয়া ভালো করে পড়বা, তাহলে দিবসগুলা থেকে কিন্তু ভাইয়া প্রশ্ন থাকবে, তাই দিবসগুলা কিন্তু কোনোভাবেই কিন্তু ভাইয়া ভুল করো না। ওকে, কি বলছি বুঝতে পারছো? ওকে, সো আমরা এখন আজকে টপিক একটু আলোচনা করি, সেটা হচ্ছে আমরা যে কথাগুলো বলতেছিলাম, আমরা ব্রিটিশ শাসন বা অন্যান্য যে শাসনগুলো নিয়ে কথা বলতেছিলাম, এগুলোর মধ্যে আমরা কিন্তু নদ নদী নিয়েও তোমাদের কিন্তু পড়তে হবে ভাই। নদ নদী, হাওয়ার এইগুলা নিয়েও কিন্তু ভাইয়া পড়তে হবে। হাওয়ার, তারপর ধরো যে চর আছে, তারপর ধরো যে দ্বীপগুলো পড়তে হবে। দ্বীপ কিন্তু খুব ইম্পর্টেন্ট। দ্বীপগুলো থেকে বেশি যেটা আসে, বাংলাদেশের সবচাইতে প্রবাল দ্বীপের নাম কি? একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে ভাইয়া সেন্ট মার্টিন। একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন, প্রবাল দ্বীপ, ঠিক আছে? প্রবাল দ্বীপ হচ্ছে ভাইয়া সেন্ট মার্টিন, মনে রেখো। দ্বীপ কি ভাইয়া? সেন্ট মার্টিন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর যদি বলা হয় ভাইয়া পাহাড়ি দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন। ওকে, পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী, মনে রেখো। পাহাড়ি দ্বীপ মহেশখালী, ঠিক আছে?
মহেশখালী। তো মহেশখালীর আছে একটা গান আছে, মহেশখালীর পান খায়া মানে ওই যে খিলিপান, মহেশখালীর খিলিপান নাকি খুব ভালো, তো এখান থেকে কিন্তু গানও আছে। তো মহেশখালী হচ্ছে কি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। এরপরে আমাদের যদি আরো বেশি দ্বীপ থেকে প্রশ্ন করে, বাংলাদেশের যে দ্বীপগুলোর মধ্যে সব থেকে বড় দ্বীপ কোনটি? পৃথিবীর সব থেকে বড় দ্বীপ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের সব থেকে বড় দ্বীপ হচ্ছে ভোলা। বাংলাদেশের সব থেকে তাহলে বড় দ্বীপ কোনটি? ভোলা। ভোলা জেলাকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ। এরপর ধরো যে চর চুরকি মুরকি আছে, এরকম কিন্তু অনেকগুলা দ্বীপের কথা তোমরা কিন্তু পড়বা। তারপরে ধরো যে গন্ধকের সন্ধান পাওয়া গেছে কোথায়? কেউ কি জানো এটা? গন্ধকের সন্ধান পাওয়া গেছে কোন দ্বীপে? কোন দ্বীপে? কিন্তু একটা দ্বীপে কিন্তু গন্ধকের সন্ধান পাওয়া গেছে। গন্ধক, এই গন্ধকের সন্ধান পাওয়া গেছে কোন দ্বীপে? কে জানো একটু কমেন্ট করবা। গন্ধকের সন্ধান পাওয়া গেছে কোন দ্বীপে? কে জানো একটু কমেন্ট করো। গন্ধকের সন্ধান পাওয়া গেছে কোন দ্বীপে? গন্ধকের সন্ধান পাওয়া গেছে কোন দ্বীপে? কে জানো একটু কমেন্ট করে জানাই দাও। হ্যাঁ, গন্ধকের সন্ধান পাওয়া গেছে কোন দ্বীপে? আমরা এটা একটু দেখবো যে তোমরা কেউ পারো কিনা। এটা কিন্তু আমরা পড়ছিলাম, আমরা কিন্তু এটা পড়ছিলাম, তোমরা হয়তো জানো। ওকে, সো কি দিচ্ছে দেখি। স্যার আমি আনখি না আখি। আচ্ছা ঠিক আছে, তোমার নামটাই এমন যে আখি থাকলে এ কে এই সাই, আখি হলে ভালো হতো। এন রাখছো, এই জন্য আংকি ঠাঙ্কি এইসব চলে আসে আর কি। তো যাই হোক, নাম দিয়ে তো কাজ দেয়, যা বলবো তাই নাম। রহিমাস ও করিমা, যা বলি তাই নাম। ওকে, সো যাও আমি একটু বলে দিবে। গন্ধকের সন্ধান পাওয়া গেছে, এটা কিন্তু লাস্ট ক্লাসে আমি বলে গেছিলাম। বাংলাদেশে গন্ধকের সন্ধান পাওয়া গেছে যে দ্বীপ, সেটার নাম হচ্ছে কুতুবদিয়া। কুতুবদিয়াতে আছে আমাদের গন্ধকের সন্ধান পাওয়া গেছে। এবং আমি বলছিলাম যে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে কোথায় ভাই? মৌলভীবাজারের কুলাউড়াতে। আর বাংলাদেশের সর্বশেষ কক্সবাজারের, ওকে সাবরিনা মজুমদার, কক্সবাজার না ভাইয়া, কক্সবাজার তো আসলে একটা জেলা, ওইখানে আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কক্সবাজার বিখ্যাত আছে তার পর্যটন শিল্পের জন্য। বাংলাদেশ বিশ্বের সব থেকে দীর্ঘতম সমুদ্র বন্দর বা সমুদ্র সৈকত, এই দুইটা জিনিসই আছে কক্সবাজার অবস্থিত। মানে সমুদ্র যে সৈকতটা আছে সেটা কক্সবাজার অবস্থিত। বাংলাদেশের সব থেকে বড় সমুদ্র বন্দরটা হচ্ছে ভাইয়া চট্টগ্রামে অবস্থিত। সবচাইতে বড় নদী বন্দরটা হচ্ছে নারায়ণগঞ্জে অবস্থিত, মনে রাখতে হবে এটা। তাহলে নদী বন্দর হচ্ছে নারায়ণগঞ্জ, সমুদ্র বন্দর হচ্ছে চট্টগ্রাম, আর আমি কি বলছি, সমুদ্র সৈকত হচ্ছে ভাইয়া কক্সবাজার। সমুদ্র সৈকত কি ভাইয়া? কক্সবাজার। ওকে, এটা কিন্তু ভাইয়া ভালো করে মনে রাখবা। সানরে আসে তাই ওপর চন্দ্রবিন্দ্র আছে। ওকে ঠিক আছে, যাক আসুক, সমস্যা নেই। তাহলে এইগুলা কিন্তু ভাইয়া ভালো করে মনে রাখতে হবে। দ্বীপ থেকে কিন্তু ভাইয়া প্রশ্ন আসবেই। এবার নদ নদী, বাংলাদেশের সব থেকে যদি এই প্রশ্নগুলো প্রায় আসে ভাইয়া, এই প্রশ্নগুলো প্রায় আসে। বাংলাদেশের সবচেয়ে বড় নদী কোনটি? সবচেয়ে বড় নদী এরকম কথা আসে। তো বড় নদী কিন্তু বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়ে থাকে। এক হচ্ছে দীর্ঘতম যদি বলি, চওড়াতে যদি বলি, প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে মেঘনা। শুধুমাত্র একটা জায়গায় হচ্ছে কর্ণফুলী হবে, সেইটা হচ্ছে খরস্রোতা। যদি বলা হয় যে খরস্রোতা, তাহলে তুমি দিবা হচ্ছে ভাই কর্ণফুলী। আমরা হয়তো জানি কর্ণফুলী নদী, এই কর্ণফুলী নদী চট্টগ্রাম ওই অঞ্চলে অবস্থিত কর্ণফুলী। আর বাংলাদেশের সবচেয়ে বড় যে কোনো দিক থেকে যদি বলা হয় সেটা হবে হচ্ছে ভাই মেঘনা। এই যে বলে না যে পদ্মা নদীর ইলিশ খায় রূপটারে ঝকঝকে বানাস, তো এই যে পদ্মা নদী, এই পদ্মা নদীও কিন্তু ভাই মেঘনার সাথে মিলিত হয়েছে। কোথায়? চাঁদপুরে। মনে রেখো এটা, চাঁদপুরে মিলিত হয়েছে। ওকে, সো এই যে জিনিসটা তাহলে মনে রেখো যে বাংলাদেশের সব থেকে বড় নদী তাহলে যদি বলা হয় সেটা কিন্তু মেঘনা দিবা। বাংলাদেশের সবচেয়ে বড় নদী হচ্ছে মেঘনা। আর খরস্রোতা কোনটি? কর্ণফুলী। তো বাংলাদেশের যে কোনো সাইড থেকে যদি তোমাকে বলা হয় ভাইয়া, তুমি কিন্তু মেঘনাকে উত্তর করবা, ঠিক আছে? যদি বলি দীর্ঘ তাহলেও মেঘনা, যদি বলি তোমার লম্বাই তাও দিবা মেঘনা, যদি বলি চওড়াই তাও দিবা কিন্তু ভাইয়া মেঘনায়। বাট খরস্রোতা যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে দিবা হচ্ছে কর্ণফুলী। এখন মাঝে মাঝে আমাদের কিন্তু কিছু প্রশ্ন আসে, সেটা হচ্ছে আন্তর্জাতিক নদী। এই জিনিসগুলো তোমরা মনে হয় একটু জানো না। আন্তর্জাতিক নদী কোনগুলা? তো আন্তর্জাতিক নদীগুলোর মধ্যে আসলে যমুনা আছে সব থেকে বেশি আন্তর্জাতিক নদী। তারপরে ধরো যে পদ্মা আছে, পদ্মা, এই নদীগুলো আছে তোমার আন্তর্জাতিক নদী। ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা, যমুনা, এগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে আন্তর্জাতিক নদী। তো আন্তর্জাতিক নদী কেন বলা হয়? যেমন ধরো যমুনা, এটার উৎপত্তি ধরো চীনে হয়েছে, চীন থেকে ভারত হয়ে বাংলাদেশে আসছে। তো তিনটা চারটা দেশকে সে অতিক্রম করছে। তো তিনটা দেশকে যেহেতু সে অতিক্রম করছে, দ্যাটস হয় এটাকে কি বলা হচ্ছে? আন্তর্জাতিক। এটা তো আর আমার দেশের লোকালি ন্যাশনালি থাকতেছে না, এটা কি হয়ে যাচ্ছে? সারা বিশ্বব্যাপী হয়ে যাচ্ছে, যার কারণে এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক নদী। ঠিক একই ক্ষেত্রে হচ্ছে পদ্মা, গাঙ্গোত্রী, হিমবাহ থেকে জন্ম হয়েছে এবং এটা কিন্তু এই দেশে এসে কিন্তু ছড়াই গেছে। তো এটাও কি হচ্ছে ভাইয়া? এটাও কি হবে? এটা হবে তোমার আন্তর্জাতিক নদী। ওকে, তো বাংলাদেশে আন্তর্জাতিক নদী বেসিক্যালি হচ্ছে যমুনা হচ্ছে প্রধান, তারপরে পদ্মাও কিন্তু তোমার আন্তর্জাতিক নদীর মধ্যেই ধরা হয়। তবে যেহেতু হচ্ছে এখনো পর্যন্ত আসলে পদ্মা নেই, এখনো পর্যন্ত আন্তর্জাতিক নিয়ে প্রশ্ন আসে নাই,
ম্যাক্সিমাম ক্ষেত্রে আসছে যত প্রশ্ন সব আসে কানে, সব আস্তে আস্তে এই যমুনা নিয়ে, তাই যমুনাটাকে আসছে আমরা বেসিক্যালি ভালো করে জানি। ওকে, পারবা তো? পারবা কিনা ভাইয়া? এটা মনে রেখো, ঠিক আছে? কি বলছি এই কথাগুলো কিন্তু ভাই ভালো করে মনে রাখতে হবে। এরপরে আমি যদি তোমাদের আর একটু কথা বলি সেটাগুলোর মধ্যে ধরো যে পাহাড়ের কথা যদি বলি, পাহাড় এবং পর্বত নিয়ে যদি বলি, তো পাহাড় এবং পর্বত, এই কথা পর্বত ওকে, পাহাড় পর্বত নিয়ে কথা যদি বলি, বাংলাদেশের যদি বলা হয় সব থেকে উঁচু পাহাড় কোনটি, তো সেক্ষেত্রে তোমরা কি বলবা? বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় রীতা পারছে, ধন্যবাদ। উঁচু পাহাড়ের কথা যদি বলি ভাইয়া বলো তো কি হবে? বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি? বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি? কে কে জানো ভাই একটু কমেন্ট করবা। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি? বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি? সো তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছো, তোমরা তোমাদের বন্ধু এবং বান্ধবীদেরকে মেনশন করতে পারো। আসপেক্ট সিরিজের পক্ষ থেকে কিন্তু রেগুলার আমরা কিন্তু ফ্রি ক্লাস নিয়ে থাকি, সো তোমরা কিন্তু ক্লাসগুলো করতে পারবা। সো দ্যাটস ওয়াই তোমরা কিন্তু সবাই ওকে। সো বিজয় বলছো একজন, দেখি আর কে কে আছো একটু কমেন্ট করো ভাইয়া। ওকে, বিজয়, গারো বলছো, লামিয়া বলছে গারো, আর কে কে আছো ভাই কমেন্ট করো ভাইয়া দেখি। উঁচু পাহাড় একটু দেখি ভাই কমেন্ট করো। আমি দুইটা কথা বলি, একটা হচ্ছে উঁচু পাহাড় আর একটা বলবো আছে উঁচু পর্বত। দুইটা কিন্তু আলাদা জিনিস ভাই, মনে রেখো। পর্বত এবং উঁচু পাহাড় আর পর্বত। তো উঁচু পাহাড় স্যার আমি এটা বইতে পড়ছিলাম, আন্তর্জাতিক নদী পদ্মা, এটা কি তাহলে ভুল? হ্যাঁ ভাই, পদ্মা তো আমি বলছি, পদ্মাও আছে যমুনাও আছে, আমি কিন্তু দুইটাই বলছি। আমি কি একটা বলছি? আমি কিন্তু দুইটাই বলছি। তো যেহেতু আছে অপশানে কিন্তু তোমার পদ্মা থাকলে যমুনা থাকবে না, যমুনা থাকলে পদ্মা থাকবে না, তাহলে তুমি অপশানে কি করবা? তাহলে পদ্মা দিবা। তাহলে পদ্মা ও যমুনা দুইটাই কিন্তু ভাই আন্তর্জাতিক নদী। ওকে, তো যাও, উঁচু পাহাড়ের কথা যদি বলি তাহলে সেটা হবে গারো পাহাড়, মনে রেখো। উঁচু পাহাড়ের কথা যদি বলি তাহলে সেক্ষেত্রে হবে গারো পাহাড়। আর যদি বলি উঁচু পর্বতের কথা তাহলে সেটি ক্ষেত্রে হবে তাজিংডং বা বিজয়, মনে রেখো। তাজিংডং বা বিজয়। পর্বতের কথা যদি বলা হয় তাহলে এটা হবে, এবং এটা হচ্ছে 1231 মিটার লম্বা। এটার উচ্চতা কত? 1231 মিটার। এবং দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে কেউক্রিয়াডং, সেটার নাম কি ভাইয়া? কেউক্রিয়াডং, এবং সেটা হচ্ছে 1230 মিটার লম্বা বা উঁচু, 1230 মিটার উঁচু, মনে রেখো। তাহলে উঁচু পাহাড় যদি বলে সেটা হচ্ছে গারো পাহাড়, উঁচু পর্বত যদি বলে তাহলে সেটা হচ্ছে তাজিংডং বা বিজয়, যেটা হচ্ছে 1231 মিটার আছে উঁচু। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে কেউক্রিয়াডং, যেটা হচ্ছে 1230 মিটার উঁচু। ওকে, এই দুইটা কথা কিন্তু ভালো করে মনে রেখো। আচ্ছা, তাহলে এই কথাগুলো কিন্তু সবাই ভালো করে পড়বা। ওকে, যারা ভুল করছো তারা কিন্তু সবাই কিন্তু সঠিক মতো উত্তর দিবা। এখন আমি যদি একটু জাদুঘর নিয়ে বলি ভাইয়া, জাদুঘর, বাংলাদেশের জাদুঘর কোনটা? বাংলাদেশের জাদুঘর আছে শাহবাগে অবস্থিত। বাংলাদেশের জাতীয় জাদুঘর আছে শাহবাগে অবস্থিত। সবচেয়ে প্রাচীন জাদুঘর কোনটি? সবচেয়ে প্রাচীন জাদুঘর আছে বরেন্দ্র জাদুঘর, যেটা আছে রাজশাহীতে অবস্থিত। কোথায়? রাজশাহীতে। 1907 সালে, 1911 সালে প্রতিষ্ঠিত হয়, 7 সালে আসছে তৈরি শুরু হয়েছিল আর কি। তো যাই হোক, এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে। সবচেয়ে প্রাচীন কোনটি? বরেন্দ্র। বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায়? শাহবাগে। এই কথাগুলো কিন্তু ভাই ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? এরপরে দেখো যে আমাদের আরো বেশ কিছু সংবিধান নিয়ে যদি বলি, সংবিধানের কথা যদি আসি তোমাদের সাথে একটু আলোচনা করি। বাংলাদেশের সংবিধান নিয়ে আসলে আর কিছু বলার নাই, সংবিধান অনেক পড়িয়েছে এবং অনেক কিছু তোমরা হয়তো জানো। বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ আছে কয়টি? বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ আছে 153টি। কতটি? 153টি, মনে রেখো। ভাগ আছে কয়টি ভাইয়া? ভাগ আছে ভাইয়া 11টি, ঠিক আছে? তফসিল আছে কয়টি ভাইয়া? 7টি। তফসিল আছে 7টি। বাংলাদেশের সংবিধান এখনো পর্যন্ত আসছে সংশোধিত হয়েছে 17 বার। সংশোধন হয়েছে কতবার? 17 বার। এটা মনে রাখতে হবে, সংশোধন 17 বার। ওকে, এই কথাটাও মনে রাখতে হবে। বাংলাদেশের সংবিধান এখনো পর্যন্ত সংশোধন হয়েছে 17 বার। সর্বশেষ সংশোধন হয়েছে কত সালে? 2018 সালে। সেখানে কি করা হয়েছিল? সেখানে আছে যে বাংলাদেশের যে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা, এই যে 50, এই 50 আরো 25 বছরের জন্য বাড়ানো হয়েছিল, ঠিক আছে? কি বলছি? তাহলে 17 বার সংশোধন হয়েছে, 17 বার। সর্বশেষ কবে? 2018 সালে। এবং এই সংবিধানগুলোর ভিতর থেকে আমরা ইম্পর্টেন্ট কয়েকটা সংবিধানের কথা তোমাদের বলে দিছিলাম, যেমন ন্যায়পাল সৃষ্টি 77 নাম্বার, তারপরে নির্বাচন কমিশন সৃষ্টি, বা এটা হচ্ছে সংবিধানের কত নম্বরে? 118 নম্বরে। সরকারি কর্ম কমিশন সৃষ্টি 137 নম্বরে আছে। জরুরি অবস্থা 141 নম্বরে আছে। তারপরে আছে রাষ্ট্রপতি নিয়োগ 48 নম্বরে আছে। রাষ্ট্রপতির কার্যকলাপ এগুলো নিয়ে আছে 50 নম্বরে। এই যে কথাগুলো, তারপর আছে অ্যাটর্নি জেনারেল নিয়োগ টিয়োগ, এগুলো নিয়ে আছে 64 নম্বরে নিয়ে আছে। তারপর আছে যে চলাফেরার স্বাধীনতা 37, 39 বিবেকের স্বাধীনতা, এই যে কথাগুলো আছে। নারী পুরুষের সমাধিকার 27 নম্বরে বলা আছে। এই যে
কথাগুলা এইগুলা কিন্তু সংবিধান যে অনুচ্ছেদগুলো আছে এই অনুচ্ছেদ ধরে ধরে তোমাদের এইগুলা কিন্তু পড়তে হবে এবং তোমাদের এখান থেকে কিন্তু ভাইয়া প্রশ্ন থাকবে, একটা প্রশ্ন মাসবি ভাইয়া আসবে। আমাদের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল কতজন ভাইয়া? 34 জন। এই 34 জনের মধ্যে প্রধান ছিল কে? ডক্টর কামাল হোসেন, তোমরা জানো। আর হচ্ছে মহিলা ছিল একজন, সেই মহিলার নাম কি? রাজা বানু, তাই না? ঠিক তো পারবা? এগুলা হচ্ছে তোমাদের প্রশ্ন ভাইয়া। এরপরে আছে আর কি, এরপরে আছে তোমার আরো কিছু যদি বলা হয় যে 34 জনের পরে তোমরা যদি বলি বাংলাদেশের সংবিধান দিবস কবে? 4 নভেম্বর। আর 3 নভেম্বর কি হয়েছিল? জেল হত্যা দিবস হয়েছিল। এই কথাগুলো কিন্তু পড়তে হবে। সো তোমাদের আমরা একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে লাস্ট মোমেন্টে তোমাদের প্রিপারেশনকে আরো বেশি শানিত, আরো বেশি প্রাণবন্ত, আরো বেশি কার্যকর করার জন্য আমাদেরকে অবশ্যই, তোমাদেরকে আমি আগেও বলছি এখনো বলতেছি, তোমাদের এখন আছে শেষ মোমেন্টে বেশি বেশি করে প্রশ্ন সলভ করতে হবে। তুমি যদি বেশি বেশি করে প্রশ্ন সলভ করো তাহলে আসলে লাস্ট মোমেন্টে তোমার যে জায়গা, ভুলের জায়গাগুলো কিন্তু অনেক রিডিউস হয়ে যাবে। এবং আমাদের বইতে কিন্তু একেবারে আমরা প্রথমে তোমরা এখানে কি করবা, প্রত্যেকদিন ধরো কি করবা, তুমি একটা মডেল টেস্ট নিবা। মডেল টেস্ট নিয়ে তুমি একটা মডেল টেস্ট করে সেটা ধরো যে 60 মিনিটের মধ্যে শেষ করতে হবে। তো প্রথম দিন তুমি 60 মিনিটের মধ্যে শেষ করতে পারবা না ভাই, তোমার হয়তো 2 ঘন্টা সময় লাগবে। ওকে, সমস্যা নাই, 2 ঘন্টা। পরের দিন তুমি যদি আবারও মডেল টেস্ট সলভ করতে যাও, দেখবা যে পরের দিন 1.5 ঘন্টা লাগতেছে, তারপরের দিন 1 ঘন্টা। এরপরে কিন্তু এক সময় হতে হতে 30টা মডেল টেস্ট শেষ করলে, এক সময় তুমি একটা মডেল টেস্ট শেষ করতে তোমার মাত্র 25 থেকে 30 মিনিটের মধ্যে তুমি একটা মডেল টেস্ট শেষ করতে পারবা। এবং এমন অবস্থা হবে যে আল্লাহ না চাইলেও, মানে কোনো কিছু তুমি চাচ্ছ না, তারপরেও হাত ওইখানে সঠিক উত্তরটার দ্বারা চলে যাচ্ছে, যদি আল্লাহ দেয় আর কি। হবে তো নাকি? হয়ে যাবে। তো এই কনফিডেন্সটা গ্রো হয় কিভাবে? প্রশ্ন সলভের মাধ্যমে। আর এই প্রশ্ন সলভের জন্য দরকার হবে হচ্ছে তোমার মডেল টেস্ট। এবং যে মডেল টেস্ট বইটা হচ্ছে আসপেক্ট সিরিজের পক্ষ থেকে আছে, আমাদের 2টা মডেল টেস্ট, বিএসসি এবং ডিপ্লোমাদের জন্য। আমাদের বিএসসির মডেল টেস্টে আছে 40টা মডেল টেস্ট এবং ডিপ্লোমাতে আছে 20টা মডেল টেস্ট, 30টা মডেল টেস্ট। তো ঘরে বসে তোমরা এই মডেল টেস্টগুলো নিয়ে দ্রুত প্রিপারেশনকে শানিত করে ফেলো এবং প্রিপারেশনকে আরো বেশি এক্সটেন্ড করে ফেলো। ওকে, সো আমাদের মডেল টেস্ট বইগুলোর দাম হচ্ছে বিএসসিটার দাম হচ্ছে ভাই 170 টাকা, ঘরে বসে নিতে পারবা। ডিপ্লোমা যেটা আছে সেটার দাম হচ্ছে ভাইয়া মাত্র 150 টাকা। এবং 150 এবং 170 টাকা দিয়ে মডেল টেস্ট নিয়ে বাসায় বসে তোমার প্রিপারেশনকে ঝালাই ফেলো এবং শানিত করে ফেলো। তো আজকে আমাদের যে সাজেশন, সাধারণ জ্ঞানের যে বাংলা সাজেশন, বাংলাদেশ পার্টের, সেই সাজেশনটা কিন্তু মোটামুটি আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। তো ক্লাসটা তোমাদের কেমন লাগছে এবং আসপেক্ট সিরিজের সঙ্গে তোমরা থাকবে এই প্রত্যাশা রাখি। যারা বইগুলো কালেক্ট করো নাই তারা বইগুলো কালেক্ট করবা। এবং নেক্সট দিন আমরা আরো সময় মতো উপস্থিত হয়ে তোমাদেরকে আন্তর্জাতিক যে পার্ট আছে এবং সাম্প্রতিক, সেই পার্টটা শেষ করবো এবং অন্যান্য যে টপিকগুলো আছে সেটাও শেষ করবো। আগামীকালও কিন্তু ইনশাল্লাহ তোমাদের সঙ্গে ক্লাস আছে, সেই ক্লাসেও তোমরা কিন্তু ইনশাল্লাহ উপস্থিত থাকবা। ওকে, সো আজকে ক্লাস কেমন লাগছে সেটা একটু অবশ্যই জানাবা। সবাই তাহলে ভালো থাকবা, সুস্থ থাকবা। নেক্সট ক্লাসে আবার দেখা হবে সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।